2023 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে আমি বেশ কয়েকটি বই কিনেছিলাম। তার মধ্যে অন্যতম হলো অনৈসর্গিক নামে একটি বই। শ্যামল ঘোষের লেখা এই বইয়ের ট্যাগলাইন ছিল অব্যাখ্যাত রহস্যময় সত্য ঘটনার সংকলন। ট্যাগলাইন শুনেই বুঝতে পারছেন এই বই কিন্তু কোনো কাল্পনিক গল্পের বই নয়। এই বই হলো এমন কিছু সত্য ঘটনা নিয়ে লেখা যে সত্য ঘটনাগুলো রহস্যময় এবং যা সহজে ব্যাখ্যা করা যায় না, যার ব্যাখ্যা হয়তো পাওয়াও যায় না। আর এমন ঘটনার প্রতি আমার চিরকালই ভীষণ আকর্ষণ। তাই এই বইটি দেখে একদমই লোভ সামলাতে না পেরে বইটি আমি কিনে ফেলি, আর তারপরেই পড়া শুরু করে দিয়েছিলাম। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো পূর্বজন্ম, জাতিস্বর, এই ধরনের বিষয়। আর সেই জন্যই সূচিপত্র খুলেই সবার প্রথমেই আমার চোখে পড়ে যায় পূর্বজন্মের স্মৃতি বলে একটা চ্যাপ্টার বা অধ্যায়। আর আমি পড়তে শুরু করে দিই এবং সেখানে নানান রকম অত্যাশ্চর্য বিষয় জানতে পারি। আর সেগুলো জানার পর আমার মনে হয়েছে যে আপনারাও হয়তো অনেকেই এই ধরনের বিষয় ভালোবাসেন বা আকর্ষণ বোধ করেন। তাই আপনাদের জন্য আজকে এই অনৈসর্গিকের পূর্বজন্মের স্মৃতির অধ্যায়টা নিয়ে এলাম। হ্যাঁ, আমি এই পূর্বজন্মের স্মৃতি এই বই থেকে আমি যেটা পড়েছি সেটাই আপনাদেরকে শোনাতে চাই, হয়তো বইয়ের ভাষাতেই কিছুটা নিজের ভাষাতেও। ভিডিওটা লাস্ট অবধি শুনুন, কারণ লাস্ট অবধি না শুনলে এই ঘটনাগুলোর যে আসল এসেন্স, যে রহস্য রয়েছে সেটা কিন্তু বুঝতেই পারবেন না। আর পূর্বজন্মের স্মৃতি সম্পর্কিত এই বইতে অনেকগুলো ঘটনা রয়েছে। সব ঘটনা হয়তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই হয়তো আরও কিছু পার্টও এটার হতে পারে যদি আপনাদের ভালো লাগে। তাই একটু দেরি না করে আমি চলে যাব সোজা বিষয়তে। পৃথিবীতে অনেক সভ্যতাই আত্মার অবিনশ্বরতা এবং জন্মান্তরবাদ বিশ্বাস করে। আমাদের দেশের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে এইসব বিশ্বাস এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে কট্টর নাস্তিক যুক্তিবাদীও কথার ছলে বলে ফেলেন, এ জন্মে আর হলো না, গত জন্মে কী পাপ করেছিলাম ইত্যাদি। অর্থাৎ তার যুক্তিবাদী মন আত্মা বা পুনর্জন্মে বিশ্বাস না করলেও এই ধরনের কথা অবচেতন মন থেকে মুখে এসে যায়। তার কারণ এদেশের মানুষের এই বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত যে মৃত্যুর পর শরীর নষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। আবার কোনো নবজাতকের শরীর আশ্রয় করে তা পৃথিবীতে ফিরে আসে। কিন্তু আত্মা যদি আবার জন্ম নেয়, সাধারণত তার পূর্বজন্মের কোনো স্মৃতি থাকে না। যদি কেউ তার আগের জন্মের কথা মনে করতে পারে তাকে আমরা জাতিস্বর বলি। আমাদের ভাষায় এই শব্দটির অস্তিত্ব প্রমাণ করে যে এই ধরনের ব্যতিক্রমী ঘটনায় আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন। অন্য কোনো ভাষায় এর সমার্থক শব্দ আছে কি না জানি না। ইংরেজিতে পুনর্জন্ম, যার সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো রিইনকার্নেশন, কিন্তু জাতিস্বরের কোনো ইংরেজি প্রতিশব্দ সম্ভবত হয় না। বিশ্বজুড়ে মনস্তাত্ত্বিক ও প্যারাসাইকোলজির গবেষকদের মধ্যে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে বহুদিন ধরে। তবে এই বিষয়টি ছুঁড়ে ফেলে দেননি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়, বরং গবেষণা চালিয়ে যেতে উৎসাহ এবং অর্থ সাহায্য জুগিয়ে যাচ্ছেন। এইসব বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স আছে। মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক শ্রীমতী সতওয়ন্ত পাসারিচার জাতিস্বরদের নিয়ে গবেষণা সারা বিশ্বের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। জাতিস্বর নিয়ে কথা বলতে গেলে প্রথমে যার নাম আসবে তিনি হলেন অধ্যাপক ইয়ান স্টিভেনসন। বিশ্ববিখ্যাত এই মানুষটি 50 বছর ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের মনস্তত্ত্ব বিভাগে অধ্যাপনা ও গবেষণা করেছেন। শুধু তাই নয়,
এই ধরনের অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণার জন্য একটি বিভাগ চালু করেছিলেন ওই বিশ্ববিদ্যালয়তেই। 2007 খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগে পর্যন্ত এই বিষয়ের ওপর প্রকাশিত হয়েছে তার লেখা 14টি বই এবং 300টি গবেষণাপত্র। তাই জাতিস্বর নিয়ে তার দেখা ঘটনা প্রথমে থাকার দাবি রাখে। 1962 খ্রিস্টাব্দে অধ্যাপক ইয়ান স্টিভেনসনের সঙ্গে পরিচয় হয় এক লেবাননবাসীর। সে অধ্যাপক স্টিভেনসনকে বলে যে লেবাননে তার গ্রাম করোনাইলে এরকম একটি ছেলে আছে যে তার পূর্বজন্মের কথা বলে। 2 বছর পর স্টিভেনসনের লেবানন যাওয়ার একটি সুযোগ আসে। তখন তিনি ওই লোকটির গ্রাম করোনাইলে পৌঁছান এক দোভাষীকে সঙ্গে নিয়ে। যে লোকটি তাকে বলেছিল যে এই গ্রামে একটি জাতিস্বর বালক আছে, সে তাকে একটি পরিচয়পত্র লিখে দেয় তার ভাইয়ের নামে, যাতে তার অনুসন্ধানের কাজে সব রকম সহযোগিতা পান। সেই গ্রামে ইমাদ এলাওয়ার নামে একটি 6 বছর বয়সের ছেলে ছিল, যে কথা বলতে শেখার পর থেকেই কোন মাহমুদ আর জামিলার কথা বলতো। কিন্তু ওই নামে এলাওয়ার পরিবারে কেউ ছিল না। সেও বলতো যে তার আসল বাড়ি খ্রিবি নামে এক জায়গায়। পাহাড়ি শহর করোনাইল থেকে খ্রিবি 30 কিলোমিটার দূরে, পাহাড়ের অন্যদিকে। সেখানে সে কখনো যায়নি। ইমাদের যখন 3 বছর বয়স, রাস্তায় তার ঠাকুমার হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অপরিচিত লোককে দেখে ঠাকুমার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আগন্তুক লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে চেনো? উত্তরে ইমাদ বলে, হ্যাঁ, তুমি তো আমার প্রতিবেশী। জানা যায় সে লোকটির বাড়ি খ্রিবি গ্রামে। ইমাদের এইসব কথা তার বাবা একেবারেই পছন্দ করত না। তারা ছিল লেবাননের দ্রুজ সম্প্রদায়ের মানুষ। দ্রুজকে অনেকে দ্রুজ বা দুরুশও উচ্চারণ করে। এই দ্রুজরা ইসলাম ধর্ম থেকে খ্রিস্টীয় 10ম শতাব্দীতে আলাদা হয়ে গিয়ে নিজেদের ধর্মমত চালু করেছিল। ইসলাম ধর্মের রীতিনীতির সঙ্গে কিছু মিল থাকলেও পার্থক্যও আছে। সিরিয়া, লেবানন সমেত মধ্যপ্রাচ্যে আনুমানিক 10 লক্ষ দ্রুজ সম্প্রদায়ের মানুষের বাস। এরা পুনর্জন্ম বিশ্বাস করলেও ইমাদের বাবা যখনই শুনত ইমাদ এ ধরনের কথা বলছে, তখনই ধমক দিত। ফলে ইমাদ তার বাবার উপস্থিতিতে কিছু না বললেও মা এবং ঠাকুমাকে অনেক কথা বলতো। খ্রিবিতে তার বাড়ির বর্ণনা দিত সে। তার নাকি 2টো বন্দুক ছিল, একটা হলুদ রঙের গাড়ি, একটা বাস, একটা ট্রাকও ছিল। সে প্রায়ই জামিলা নামক একটি মেয়ের কথা বলতো। ইমাদের কথায় জামিলা তার মায়ের থেকেও সুন্দরী ছিল। জামিলা লাল রঙের জামা কাপড় পরা পছন্দ করত, হাই হিল জুতো পরত ইত্যাদি। ইমাদের কথা অনুযায়ী তার পদবি ছিল বুহামজাই। এছাড়াও শিশু ইমাদ এক ট্রাক দুর্ঘটনার কথা বলতো, যাতে ট্রাকের চাকার নিচে এক ব্যক্তির 2টো পা পিষে যায়। স্টিভেনসন করোনাইল যাবার কয়েক মাস আগে ইমাদের বাবা কোনো কাজে খ্রিবি যায়। তার পরিচিত একজনকে এসে জিজ্ঞাসা করে এখানে বুহামজাই পদবীধারী কোনো পরিবার আছে কিনা। সে বলে, হ্যাঁ আছে, যদি তুমি চাও আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে পারি। সে এমনকি বুহামজাই পরিবারের সদস্য 2জন মানুষকে দেখায়, কিন্তু ইমাদের বাবা তাদের সঙ্গে কথা বলার কোনো আগ্রহ না দেখিয়ে নিজের গ্রামে ফিরে আসে। স্টিভেনসন করোনাইল পৌঁছানোর পর ইমাদের পরিবারের সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করেন। একটা বিষয়ে তিনি নিশ্চিত হন যে জন্মের পর থেকে ইমাদ করোনাইলের বাইরে কোথাও কখনো যায়নি। স্টিভেনসনের অনেক অনুরোধ সত্ত্বেও ইমাদের বাবা মা ইমাদকে সঙ্গে নিয়ে খ্রিবি যেতে রাজি হলো না। তখন বাধ্য হয়ে তিনি দোভাষীকে সঙ্গে নিয়ে পাহাড়ি রাস্তা পেরিয়ে সেখানে পৌঁছলেন ইমাদের কথা যাচাই করার জন্য। সেখানে জানা গেল বুহামজাই পরিবার বেশ বড়,
এবং তাদেরই একজন সদস্য সাঈদ বুহামজাই 1943 খ্রিস্টাব্দে এক ট্রাক দুর্ঘটনায় তার দুটি পা হারায়। পরে অপারেশন করার সময় তার মৃত্যু হয়। যেহেতু ইমাদ এই ট্রাক দুর্ঘটনার কথা অনেকবার বলেছে, স্টিভেনসন অনুমান করেন ইমাদ তার পূর্বজন্মে সাঈদ বুহামজাই ছিল। কিন্তু সাঈদ বুহামজাইয়ের বাড়ি গিয়ে তিনি হতাশ হলেন। ইমাদ তার বাড়ির যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছিল তার সঙ্গে এ বাড়ির কোনো মিলই নেই। তাছাড়া ইমাদের কথার সঙ্গে সাঈদ বুহামজাইয়ের জীবনের ঘটনা যা কিছু জানা গেল তাও মিলল না। শুরুতে কিছুটা দমে গেলেও স্টিভেনসন হাল ছাড়লেন না, তার অনুসন্ধান চালিয়ে গেলেন। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল সাঈদ বুহামজাইয়ের এক তুতো ভাই ছিল, নাম ইব্রাহিম। এই ইব্রাহিম এক সুন্দরী রক্ষিতা জামিলার সঙ্গে বসবাস করত বলে খিবিতে তাদের খুব নিন্দা হয়। তবে ইব্রাহিম লোকের কথায় কর্ণপাত করত না। দুর্ভাগ্যবশত তার সুখের জীবন বেশি দিন স্থায়ী হয়নি। সে যক্ষা রোগে আক্রান্ত হয় এবং মাত্র 25 বছর বয়সে তার মৃত্যু হয়। জীবনের শেষ 6 মাস তার হাঁটা চলার ক্ষমতা ছিল না, যেটা তাকে খুব কষ্ট দিত। মাহমুদ তার কাকার নাম। ইব্রাহিম বুহামজাইয়ের বাড়ি ইমাদের বিবরণের সঙ্গে মিলে গেল। খিবি পৌঁছে সোজা তারা ইব্রাহিম বুহামজাইয়ের বাড়ি গেলেন। বহু দিন ধরে তালাবন্ধ বাড়ি তাদের জন্যই সেদিন খোলা হয়েছিল। খোলার পর দেখা গেল ইমাদের বর্ণনার সঙ্গে প্রায় সব কিছুই মিলে যাচ্ছে। ইমাদ বলেছিল তার 2টি বন্দুক ছিল, তার মধ্যে একটি লুকানো জায়গায়। প্রথম দোনোলা বন্দুকটি পাওয়া গেল সহজেই, অন্যটি ছিল এক লুকানো জায়গায়। নির্ভুলভাবে ইমাদ সেই বন্দুক রাখার লুকানো জায়গা দেখিয়ে দিল সবাইকে। স্টিভেনসন সারা পৃথিবীতে 3000-এর ওপর এ ধরনের ঘটনা নিয়ে গবেষণা করেছেন। তার মধ্যে ইমাদ ইলেওয়ারকে নিয়ে তার গবেষণা ও ফলাফলের ওপর তিনি খুবই গুরুত্ব আরোপ করেন। তার কারণ তিনি করোনায় পৌঁছেছিলেন কোনো খবর না দিয়ে। ঘটনাটির মধ্যে প্রতারণা থাকলে 6 বছরের একটি শিশুকে শিখিয়ে পড়িয়ে নিতে সময় দরকার, সে সময় তিনি ওদের দিতে চাননি। হঠাৎই করোনাইলে পৌঁছে ইমাদের বাড়ি চলে গিয়েছিলেন। ইমাদের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তিনি অন্য কারুকে কথা বলতে দেননি। তার দোভাষীকেও নিয়ে গিয়েছিলেন অন্য জায়গা থেকে। ইমাদের সব উত্তর তিনি লিখে নিয়েছিলেন এবং এক এক করে মিলিয়ে দেখে সন্তুষ্ট হয়েছেন যে এখানে প্রতারণার সম্ভাবনা নেই। তার বক্তব্য, 6 বছরের বালক ইমাদ এলেওয়ার নিশ্চিতভাবে মৃত ইব্রাহিম বুহামজাইয়ের জীবিত অবস্থার স্মৃতি পেয়েছে, কোনো অজানা কারণে। স্টিভেনসন কিন্তু বলেননি ইমাদ আগের জন্মে ইব্রাহিম বুহামজাই ছিল। স্টিভেনসন এই ঘটনাকে সরাসরি জাতিস্বরের ঘটনা না বললেও আমরা কিন্তু পুরো ঘটনাক্রম শুনে বুঝতে পারি যে এই ঘটনার সাথে কিন্তু জাতিস্বরের ঘটনার সম্পর্ক রয়েছে, মানে জাতিস্বরের ঘটনার মতোই এই ঘটনাটা। সবচেয়ে বড় কথা, একটা 6 বছরের বাচ্চা সে একটা অন্য মানুষের কথা বলছে যে সে সেটা ছিল এবং এমন কিছু জিনিসের কথা বলছে যেগুলোর অস্তিত্ব সত্যিই ছিল কোনো এক সময়। তো এখন সেই অস্তিত্ব নেই, এখন সেই মানুষটা নেই, কিন্তু সেই মানুষটা ছিল এবং সেই মানুষটার জীবন এই বাচ্চাটা কাটিয়েছে, এটা সে বলছে। তো এটা কী করে বলছে, কী করে তার মধ্যে এই স্মৃতিটা এলো? স্টিভেনসন বলছেন যে ইমাদ একটা 6 বছরের বাচ্চা, সে ইব্রাহিম বুহামজাইয়ের স্মৃতিটা পেয়েছে, কিন্তু কি করে পেল এর ব্যাখ্যা কিন্তু স্টিভেনসনের কাছে ছিল না। আর যেহেতু তিনি একজন বিজ্ঞানী, বৈজ্ঞানিকভাবে যেহেতু প্রমাণিত হয়নি বৈজ্ঞানিক সত্য হিসেবে জাতিস্বর ব্যাপারটা, সেহেতুই হয়তো উনি জাতিস্বর বলে সরাসরি বলতে পারেননি একজন বিজ্ঞানী হিসেবে। এই ঘটনাটাই একমাত্র ঘটনা নয়, এই বইতে কিন্তু পূর্বজন্মের আরও অনেকগুলো ঘটনা রয়েছে, পূর্বজন্ম স্মৃতি রিলেটেড। তো এটা হচ্ছে লেবাননের ঘটনা। আরও যে ঘটনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতের ঘটনা। এবং এই ঘটনাগুলোর ইনভেস্টিগেশনে কিন্তু স্টিভেনসন নিজে এসেছিলেন অনুসন্ধান করতে, গবেষণা করতে। তো এই ঘটনাগুলো সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করতে চাই।
আশা করব খুব তাড়াতাড়ি বাকি ঘটনাগুলো আপনাদের সাথে আলোচনা করার সুযোগ পাবো। তবে তার আগে জানতে হবে আপনাদের কেমন লাগছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ফিডব্যাকটা লিখে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আরও বেশি বেশি করে এরকম ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। এটা আমার একটা নতুন প্রয়াস, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এই প্রয়াসটা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অনেকের সাথে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে এক একটা মোটিভেশন। আশা করব যে আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। নমস্কার।